খেয়াল করবেন, যে উইকনেসটা থাকবে সেই উইকনেসটাকে এক্সপ্লয়েট করে বা ব্যবহার করে যে করবে সে থ্রেট, আর ব্যবহার করে যেটা ঘটাবে সেটা অ্যাটাক, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে হ্যাঁ, এভাবে আস্তে আস্তে বুঝতে পারবেন। একটা করে উদাহরণ দিব, আমি ক্লিয়ার হবে আস্তে আস্তে। জিনিসটা হচ্ছে এখানে আনলক ডোরটা ভালনারেবিলিটি, যদি কোনো চোর আশেপাশে, আনলক ডোরটা ভার্নাবিলিটি এখানে। হ্যাঁ, আনলক ডোরটা ভালনারেবিলিটি, আনলক ডোরটা ভার্নাবিলিটি, ল্যাপটপ অ্যাসেট। ল্যাপটপ তো অ্যাসেট নরমালি, ল্যাপটপ এখানে কোনো ভূমিকা রাখতেছে না। ল্যাপটপ জাস্ট লোরে অ্যাটাক, মানে অ্যাটাকের জন্য তাকে এই মানে ল্যাপটপ প্রলুব্ধ করবে যে এখানে কেন। হ্যালো স্যার। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমাদের স্যার রিয়েল লাইফে ফেস করি স্যার আমরা। জি স্যার, কোন একটা সার্ভারে স্যার আমরা নরমালি স্যার ভিআই স্ক্যান রান করি স্যার। জি ভিআই স্ক্যান রান করলে স্যার অনেকগুলো স্যার ভালনারেবিলিটি রিপোর্ট হয়। তো মানে এই ভালনারেবিলিটি আপনি বললেন এটা তখনই ভালনারেবিলিটি যখন এটার জন্য এক্সপ্লয়েট রেডি থাকবে, বা এটাকে এক্সপ্লয়েটেবল হবে তখনই ভালনারেবিলিটি। বাট যখন আমরা শুধুমাত্র ভিআই স্ক্যান করি তখন তো আমরা এক্সপ্লয়েট করি না, ওটা হয় পিটিতে। পিটি তো আসলে রেগুলারলি করা হয় না, বা স্কোপও থাকে না। নরমালি আমরা কোয়ার্টারলি ভিএ করি এবং সেই রিপোর্টটাই আমরা অ্যাডমিনদেরকে শেয়ার করি। তো এটা কি আমরা ভালনারেবিলিটি বলতে পারি কিনা? কারণ এটা তো এক্সপ্লয়েট না, টেস্টেড না, জাস্ট স্ক্যান করে আমি কিছু রিপোর্ট পাইছি, কিছু সার্ভিস। এটা তো অলরেডি এক্সপ্লয়েটেড, ওয়ার্ল্ডে কোথাও না কোথাও এক্সপ্লয়েট হয়েছে, সেই জন্যই তো ভালনারেবিলিটি। সিভিটা যে তৈরি করা হয়, আপনারা ভিএস স্ক্যান করে সিভি পান না, ওইটা ওয়ার্ল্ড ওয়াইড কোথাও না কোথাও এক্সপ্লয়েট হয়েছে অলরেডি। আপনার এখানে এক্সপ্লয়েট হয় নাই তার মানে এই না যে এটা ভালনারেবিলিটি না, ভালনারেবিলিটি অবশ্যই, কারণ এটা এক্সপ্লয়েট হয়েছে। এই ভালনারেবিলিটি আপনার জন্য কতটুকু রিস্ক সেইটা আপনি ঠিক করবেন, হচ্ছে আপনার কতটুকু এটা পসিবিলিটি টু এক্সপ্লয়েট, সেটার উপর বেস করে আপনি রেটিং করবেন। আপনার এখানে নেসাস বা আপনার এখানে ওপেন পাস দিয়ে স্ক্যান করবেন, ক্রিটিক্যাল দেখালো, আর ওইটাকে আপনি যদি ক্রিটিক্যাল বলে ফেলেন, দ্যাট ডাজ নট দ্য রিয়েল ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট। ভালনারেবিলিটি ম্যানেজমেন্টে আপনি ভালনারেবিলিটি টুলে আপনাকে ক্রিটিক্যাল দেখাবে, কিন্তু আপনি আপনার এনভায়রনমেন্ট পার্সপেক্টিভে যদি এটা ডিএমজি বা এক্সপোজ জোনে হয়ে থাকে, যেটা ইন্টারনেট থেকে অ্যাক্সেসিবল, তখন এটা জেনুইন রেটিং হয়ে যাবে ক্রিটিক্যাল ভালনারেবিলিটি। আর যদি সেটা ইনসাইডে হয়ে থাকে কোনো লোকেশনে যেটাতে আপনার ইন্টারনেটের কোনো চার্জ নেই, আউটসাইডার কেউ ঢুকতে পারবে না, বা এই সার্ভারে অন্য কোনো অ্যাক্সেস নাই, আনঅথরাইজড অ্যাক্সেস নাই, সেক্ষেত্রে ভালনারেবিলিটি অটোমেটিক লো প্রায়োরিটি পেয়ে যাবে, যতই ক্রিটিক্যাল হোক। মানে ভালনারেবিলিটির সিভি ক্রিটিক্যাল হইতে পারে, সিভির স্কোর দিয়ে আপনি ভালনারেবিলিটি স্কোরিং করলে ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট সঠিকভাবে হবে না। ঠিক আছে? সেটা আরেক জিনিস ভালনারেবিলিটি ম্যানেজমেন্টের। ওকে স্যার, ঠিক আছে? ওটা ভালনারেবিলিটি ম্যানেজমেন্টে আপনারা দেখবেন যে নেসেস যেরকম ভিপিআর রেটিং আসছে, হ্যাঁ, ভালনারেবিলিটি প্রায়োরিটি রেটিং, তারপরে অন্যান্য টুলে, সব টুলেরই একটা রেটিং থাকে। রেটিং গুলো আসলে ডিপেন্ড করে তার শুধু সিবিএসএস যে স্কোরটা থাকে এটার উপরে না, আপনার এনভায়রনমেন্টের উপরে আপনাকে রেটিংটা করতে হবে। সেই রেটিং গুলা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভেরি করবে। একদম ক্রিটিক্যাল একটা ভালনারেবিলিটি কিন্তু সার্ভার হচ্ছে একদম ইনসাইডে, যেটার সঙ্গে বাইরের কোনো যোগাযোগই নেই, নট দ্যাট মাচ হার্মফুল ফর দ্যাট অর্গানাইজেশন। এটা এরকম আর কি। তো যেটা বলতেছিলাম, মনে হয় একটু ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। আরেকটা জিনিস বলি, এই থ্রেট ভালনারেবিলিটি স্যার একটু কথা বলি স্যার, একটু ক্লিয়ার হয়ে নেই স্যার। স্যার ভালনারেবিলিটিটা এখানে হচ্ছে আনলক ডোর, তাই না স্যার? আর এটা একটা হচ্ছে ল্যাপটপ চুরি হওয়া স্যার, চুরি হয়ে যাওয়াটা, রাইট, চুরি হইলে। স্যার অর্থাৎ থ্রেটটা হচ্ছে কি আশেপাশে চোর ঘুরছে এরকম কিছু স্যার? এরকম রাইট, যে যারাই চোর থাকবে সেটাই হবে থ্রেট। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। অ্যাবসলিউটলি রাইট। আরেকটা ধরেন এই ধরনের থাকে, যেরকম আরেকটা রিলেশন বলি আমি, যে এই যে থ্রেট, ভালনারেবিলিটি এবং অ্যাটাক, এটার সঙ্গে ইমপ্যাক্ট আর রিস্ক এইগুলা পাবেন। আপনাকে আলটিমেটলি অর্গানাইজেশনে যখন সিকিউরিটি এক্সপার্টিস বা সিকিউরিটি মেজার্স নিয়ে কাজ করবেন, তখন আপনাকে রিস্ক নিয়ে কাজ করবেন। এই যে ওনা কিছুক্ষণ আগে যে কোশ্চেন করছিলেন, উনি ভালনারেবিলিটি নিয়ে কাজ করেন। তো ভালনারেবিলিটি আলটিমেটলি আমাকে কি, কেন আমরা স্ক্যান করতেছি, আমার অর্গানাইজেশনের লুপহোলস গুলো, আমি উইকনেস গুলা দেখতেছি, এই উইকনেস গুলা আমি জাস্ট রিপোর্ট করে দিলাম, কতটুকু আসলো টুলে, সেটা দিয়েই যদি আমি ভালনারেবিলিটি রিপিট করি,
মানে রিপোর্ট করে ফেলি, এটা আসলে অ্যাকচুয়াল ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট বা আপনার অর্গানাইজেশনের রিস্ক পিকচারকে সামনে আনবে না, যেটা আসলে অপারেশন টিম বলেন বা অন্যান্য যারা কাজ করতেছে সার্ভারের অ্যাডমিনিস্ট্রেটর, তারা কিন্তু প্যাচিং করতে চাইবে না যতক্ষণ পর্যন্ত তাকে আপনি এই ভালনারেবিলিটির কারণে রিস্কটা কি সেটা না বলতে পারেন। এই জন্য আপনাকে রিস্কটা বলতে হবে। এই তিনটা জিনিসের সঙ্গে রিস্কটা কোথায় বলেন তো? যখন আমি বলবো যে রেইন, প্রথম উদাহরণটাতে আবার যাই, আকাশে খুব ঘন মেঘ মানে স্টর্ম আসতেছে, এটা একটা, অথবা ঝড় হয়ে গেল, এটা আরেকটা অ্যাটাক। এখানে রিস্কটা কোনটা? ওই টার্মের ক্ষেত্রে রিস্ক কাকে বলবো? রিস্ক কোশ্চেনটা স্যার আরেকবার করা যাবে একটু? ওই যে স্টর্মের ক্ষেত্রে যে প্রথম উদাহরণটা দিলাম, যে এই ঝড়টা একটা থ্রেট, রাইট? বৃষ্টিটা একটা অ্যাটাক। আপনার রুফ যদি ড্যামেজ থাকে সেটা, অথবা আপনি ছাতা না নিয়ে বের হইছেন রাস্তায়, সেটা হবে ভালনারেবিলিটি। ওখানে রিস্ক কি? স্যার ভিজে যাওয়াটা রিস্ক। রিস্ক হচ্ছে এখানে আপনার মানে আপনার রুফটপ যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে রিস্ক হচ্ছে হলো বৃষ্টির পানি পড়ে আমার ভিতরে ঘরের ভিতরে অ্যাসেট ড্যামেজ হয়ে যাবে। দিস ওয়ান কাইন্ডস অফ রিস্ক। আচ্ছা, তাহলে ইমপ্যাক্ট কি? ইমপ্যাক্ট হচ্ছে যে ড্যামেজ হওয়ার পরে আমি যে পরিমাণ ক্ষতিটা হবে সেটা মানে আমাকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। এখানে রিস্ক অ্যাসেসমেন্ট করলে আমি বুঝতে পারবো যে ইমপ্যাক্টটা কি আসবে। তাহলে ইমপ্যাক্ট আর রিস্কে কি তফাৎ আছে? আপনি তো বলতেছেন যে এই যে রুফ যদি ড্যামেজ থাকে তাহলে বৃষ্টি ঢুকে যেয়ে ড্যামেজ হইতে পারে, এটা ইমপ্যাক্ট বা এটা রিস্ক? কোনটা রিস্ক কোনটা ইমপ্যাক্ট? স্যার এখানে রিস্কটা হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যাটাক হবে কি, মানে লেটস সে আমার মানে আমি বৃষ্টিতে যদি ভিজবো তো যে এইটা। জি স্যার। স্যার ভিজে আমার যাবে যেটা আর মনে ভিজে হচ্ছে স্যার, রিস্ক হচ্ছে স্যার আপনি যে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার ভয়টা হচ্ছে রিস্ক। বাট ওইটা নষ্ট হয়ে গেলে আমার জন্য কতটা ওইটা আসলে ক্ষতিকর হবে অ্যাকচুয়ালি আমার পার্সপেক্টিভ, ব্যাংকের যে চিন্তা করি একটা ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে, ওইটা আসলে ব্যাংকিং ওয়েবসাইট নাকি জাস্ট একটা প্রোডাক্টের ওয়েবসাইট যেখানে শুধুমাত্র প্রোডাক্টের প্রমোশন হচ্ছে। সো কোনটা বেশি ইম্প্যাক্টফুল হবে আমার কোম্পানির জন্য, সেটা হচ্ছে ইম্প্যাক্ট সিগনিফিকাই করবে। আর রিস্ক হচ্ছে ওয়েবসাইট অ্যাটাক মানে ডাউন হয়ে যাওয়া, সার্ভিস ডিসরাপশন হয়ে যাওয়া, এটা হচ্ছে রিস্ক। মানে জাস্ট আসলে খুব কাছাকাছি বলতেছেন সবাই। রিস্কটা হচ্ছে একদম, যেটা মনে রাখবেন যে পসিবিলিটি অফ ড্যামেজ। রিস্ক ডিরেক্টলি আপনি কোনো কিছু মেজার করতে পারবেন না। হ্যাঁ, রিস্কটাকে আপনাকে লাইকলিহুড দিয়ে মেজার করতে হবে। অলওয়েজ রিস্কের সঙ্গে লাইকলিহুডটা থাকে। এই জন্য প্রবাবিলিটি অফ দি ইম্প্যাক্ট, যেটা আপনি এক্সপেক্ট করতেছেন, মনে হচ্ছে যে এই ক্ষতিটা হইতে পারে, এই যে এই ক্ষতিটা হইতে পারে, এই শব্দটা বলাটাই এটাই হচ্ছে রিস্ক। তার মানে রিস্ক হচ্ছে দ্য পসিবিলিটি অফ, ওই যে হাউস ফ্লাড হইতে পারে বা হাউসে পানি ঢুকে যেতে পারে, এবং আমার ওই যে প্রথম জন বলতেছিলেন মনে হয় যে আমার আসবাবপত্রের ড্যামেজ হইতে পারে, ওইটা রিস্ক। আর ড্যামেজ কতটুকু হবে সেইটা অ্যাসেস করাটাই হলো ইমপ্যাক্ট। প্রথম জন ঠিকভাবে বলছিলেন যে, এবং আরেকজন ব্যাংকের ক্ষেত্রে বলছেন, এটাও ঠিক উদাহরণ। আমরা রিস্ক অ্যাসেস করি বা যে কোনো সাইবার সিকিউরিটিতে পসিবিলিটি অফ ইমপ্যাক্ট বা ক্ষতি, এটাই রিস্ক। যে অ্যাটাক, আপনি খেয়াল করেন, আমরা অ্যাটাক নিয়ে কাজ করি, থ্রেট নিয়ে কাজ করি, ভালনারেবিলিটি নিয়ে কাজ করি, আলটিমেটলি আমরা বের করি রিস্ক, আলটিমেটলি আমরা বের করি ইমপ্যাক্ট। বিজনেস বুঝবে হচ্ছে ইমপ্যাক্ট, ম্যানেজমেন্ট বুঝবে ইমপ্যাক্ট। আপনি যতক্ষণ পর্যন্ত না সিকিউরিটিকে ইমপ্যাক্টে না দেখাইতে পারবেন, যতক্ষণ পর্যন্ত সিকিউরিটিকে ভ্যালুয়েট করে মানে ভ্যালুয়েশন না করে দেখাইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা সিকিউরিটির এই যে আমরা সিকিউরিটিতে এটা করব ওটা করব কেন করব এই জিনিসগুলো ম্যানেজমেন্টকে যখন বুঝাইতে যাবেন, তখন কিন্তু আপনাকে ওই রিস্ক এবং ইমপ্যাক্ট নিয়ে কথা বলতে হবে। আপনি এটা ভালনারেবিলিটি আছে, এটা থ্রেট আছে, এটা অ্যাটাক আছে,
কি যায় আসে ম্যানেজমেন্টের কাছে, এগুলো কিচ্ছু না, এগুলো একটা শব্দ মাত্র। কিন্তু যখন বলবেন যে এই অ্যাটাকটার কারণে বা এই পসিবিলিটি অফ এই থ্রেটের কারণে, পসিবিলিটি অফ অ্যাটাকের কারণে আমার এই ক্ষতি হইতে পারে এবং এতটুকু লস হবে আমার অর্গানাইজেশনের, এইটাকে যখন ক্যালকুলেশন করে দেখাইতে পারবেন, তখনই আসলে ম্যানেজমেন্টের টনক নড়বে এবং তারা আপনার প্রতি মনোযোগী হবে এবং ইনভেস্টমেন্টে যাবে। এই ব্যাপারগুলা খুব খুব ক্লোজলি আসবে যারা সিকিউরিটিতে কাজ করবেন বা করতেছেন অলরেডি। এই জন্য এটা ক্লিয়ার কনসেপশন নিয়ে রাখেন। আরো কোনো কোশ্চেন বা আপনাদের মনে থাকলে সেগুলো কইরেন, অসুবিধা নেই, আমি পরে আজকে এই টপিকে এতটুকুই থাকলো। আমার মনে হয় আলটিমেটলি বুঝতে পারছেন যে থ্রেট, একটু সামারি করি আবার। থ্রেট তাহলে কি? থ্রেট হচ্ছে যেই পসিবিলিটি অফ হার্ম, ক্ষতির সম্ভাবনা, যার দ্বারা ক্ষতির সম্ভাবনা আছে, বা যেই জিনিসের দ্বারা যার দ্বারা বা যেই জিনিসের দ্বারা পসিবিলিটি অফ হার্ম মানে ক্ষতির সম্ভাবনা আছে, সেটাই হচ্ছে থ্রেট। লাইক হ্যাকার। আর ভালনারেবিলিটি একদম ক্লিয়ার, যেইটাই উইকনেস সেটাই ভালনারেবিলিটি, এটাকে একদম সম্পূর্ণ আলাদা করে ফেলবেন। আমার সিস্টেমের উইকনেস কি, আমার এই এনভায়রনমেন্টের উইকনেস কি, আমার এই জায়গার উইকনেস কি। উইকনেস মানেই ভালনারেবিলিটি। আর অ্যাটাক মানে হচ্ছে ওই উইকনেসটাকে এক্সপ্লয়েট করে অ্যাক্সেস নেওয়াটাকে, ডিরেক্ট কোনো কিছু মানে হার্মটাকে কার্যকরী করে ফেলা। আমি যে পসিবিলিটি অফ হার্মটা বলতেছিলাম, সেই হার্মটাকে আসলে কার্যকরী করে মানে অ্যাটেম্প নিয়ে ফেলা, সেটা হচ্ছে অ্যাটাক। যেরকম আমরা একটা ওয়েবসাইটে ধরেন ভালনারেবিলিটিস আছে, তাহলে এটার এক্সপ্লয়েট কি হতে পারে? এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং, এগুলো নাম জানি আমরা যারা অল্প বিস্তর সিকিউরিটিতে আছি। তো ওই ডিরেক্ট ওই এসকিউএল ইনজেকশনটাকে অ্যাটাক বলে। আর যে করতেছে সে হচ্ছে আসলে থ্রেট। আর ইম্প্যাক্ট হইতে পারে আপনার ডেটা ব্রিচ, ইম্প্যাক্ট হইতে পারে সার্ভার আনএভেইলেবিলিটি, ওয়েব সার্ভার ক্র্যাশ, এগুলো হচ্ছে ইম্প্যাক্ট। আর রিস্ক হচ্ছে পসিবিলিটি অফ দ্যাট এক্সপ্লয়টেশন অফ দ্যাট ভালনারেবিলিটি। আপনার ওই ভালনারেবিলিটিটাকে কতটুকু পসিবিলিটি আছে যে এক্সপ্লয়েট করতে পারবে, সেটাই হচ্ছে রিস্ক। এই জন্য বলতেছিলাম যে ভালনারেবিলিটি ম্যানেজমেন্টে আপনি যখন এটা ইন্টারনেটে এক্সপোজ থাকবে, ভালনারেবিলিটিটা ক্রিটিক্যাল থাকবে, তখন ওই রিস্কও হাই হয়ে যাবে, কারণ হচ্ছে তার পসিবিলিটি বেড়ে যাবে এক্সপ্লয়েট করার। আর ভালনারেবিলিটি ক্রিটিক্যাল, বাট ওটা ইনসাইডে আছে, কোনো আউটসাইডার বা কারো অ্যাক্সেসের সম্ভাবনা নাই এবং অ্যাক্সেস খুব রেস্ট্রিক্টেড আছে, সেই ক্ষেত্রে আপনার রিস্ক কমে যাবে। যদিও ক্রিটিক্যাল ভালনারেবিলিটি, কিন্তু রিস্ক কমে যাবে। ঠিক আছে, আমার মনে হয় আপাতত ক্লিয়ার বা যতটুকু হয়েছে। গত ক্লাসে যেটা বলতেছিলাম সিআইএ ট্রায়াড, মনে আছে? এটা হচ্ছে আরেকটা প্রিন্সিপাল, আরেকটা বলতে এটা একটা প্রিন্সিপাল মানে সিকিউরিটির মূল প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপাল বলে এটাকে। তো এটার সঙ্গে আমি এখন দেখাবো রিলেটিভ সিকিউরিটির যে বিভিন্ন অ্যাটাক গুলা, সেটা কিভাবে এইটাকে কম্প্রোমাইজ করে বা এইটার সঙ্গে রিলেট করে, যার ফলে আপনার ক্লিয়ার হয়ে যাবে সিআইএ ট্রায়াডটা আসলে কেন বেসিক প্রিন্সিপাল। হ্যাঁ, বলেছিলাম যে এই যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অ্যাভেলেবিলিটি, মূল ব্যাপারগুলা মানে ডেফিনেশনে যেই মূল ব্যাপারগুলা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে কনফিডেন্সিয়ালিটি ডাজ নট মিনস আমি শুধু ডেটা গোপন করে রাখবো, সেটা ডেটা আমি আনঅথরাইজড পিপল থেকে গোপন করবো। হ্যাঁ, মানে অথরাইজড পিপল যেন অ্যাক্সেস করতে পারে সেটা আবার থাকতে হবে। অতএব প্রটেক্ট ডেটা ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস, এই জন্য এই শব্দগুলা খুবই ইম্পর্টেন্ট। আর ইন্টিগ্রিটির ক্ষেত্রে যে কোনো ধরনের অল্টারনেশন বা প্রটেক্ট করা বা একুরেসি ঠিক রাখা, যেভাবে চিন্তা করেন। আর অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে অ্যাভেলেবল হোয়েন নিডেড এবং অথরাইজ পারসন অনলি, এই তিনটা জিনিস। অ্যাভেলেবল হোয়েন নিডেড টু অথরাইজ পারসন অনলি। হ্যাঁ, আনঅথরাইজড হলে আবার কনফিডেন্সিয়ালিটি ব্রেক করবে, যার ফলে আলটিমেটলি অ্যাভেলেবল থেকেও লাভ নাই। এখন একটা ডেটা অ্যাভেলেবল আছে, আপনি শুধু 5 জনকে দেওয়ার কথা, এখানে সবাই ঢুকে পড়তেছে। দিস ইজ অলসো
ব্রেক দ্য প্রিন্সিপাল। সো যে প্রিন্সিপালের যে কোনো একটা ব্রেক করলেই আরেকটা আসলে ফুলফিল করে না, যে কারণে অ্যাভেলেবল আপনি বলতেছেন অ্যাভেলেবল আছে তো আমার, কিন্তু আসলে তো কনফিডেন্সিয়ালিটি ব্রেক হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে অ্যাভেলেবিলিটির জন্য আপনাকে এনশিওর করতে হবে যখন দরকার এবং অথরাইজ পারসনের জন্য অ্যাভেলেবল আছে কিনা সেটা এনশিওর করতে হবে। আমি রিলেশন গুলো দেখাচ্ছি এখানে। 4টা কোয়াড্রেন্ট এর কথা বলা হয়েছে। এইগুলা হচ্ছে আসলে ঘটার মানে ইম্প্যাক্ট নিয়ে আর কি। হ্যাঁ, all cyber security risks can be classified based on their impact। হ্যাঁ, যে কথাটা বলতেছিলাম এর আগে, যে ইম্প্যাক্ট অনুসারে আমরা রিস্ককে ক্লাসিফাই করি। হ্যাঁ, তো এইটা আবার ডিপেন্ড করে এই কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটির কোন অংশটাকে ভায়োলেট করতেছে। তো 4 ফান্ডামেন্টাল ক্যাটাগরিজ অ্যাটাকার্স অ্যাকশন এগেইনস্ট অ্যান অ্যাসেট, মানে এই ক্যাটাগরিগুলোতেই অ্যাকশনগুলো হয়। মানে আমাদের যে সাইবার থ্রেট আছে এই ক্যাটাগরির মধ্যেই পড়বে যে কোনো ভাবে। একটা হচ্ছে ইন্টারাপশন, আপনার সার্ভিস বা যা আপনার ইয়ে দিচ্ছেন সেটাকে ইন্টারাপ্ট করা। রেগুলার যে সার্ভিস আমরা ধরেন ওয়েব সার্ভিস দিচ্ছি, আমার এটা কোনো কারণে ইন্টারাপ্ট করা, দেখা দিব আমি একটু পরে। ইন্টারসেপশন, দুটা দেখেন, একটা হচ্ছে ইন্টারাপশন আর একটা হচ্ছে ইন্টারসেপশন। ইন্টারসেপশন মানে হচ্ছে ইন বিটুইন যদি কেউ ঢুকে যায়। হ্যাঁ, আমরা যেটাকে বলি ম্যান ইন দ্য মিডল, ইন্টারসেপশন। an unauthorized party gain access to an asset, আপনার এবং সার্ভারের কমিউনিকেশনের মাঝখানে আপনি একটা কমিউনিকেশন করতেছেন, আপনারা দুই বন্ধু একটা কমিউনিকেশন করতেছেন, মাঝখানে কেউ অন্য ভাবে এটা ঢুকে গেল সেই কমিউনিকেশনে। আগে যেটা ধরেন ইয়ে হতো টেলিফোন কলে, রাইট? কি জানি বলতাম, ভুলে গেছি। দেখা যেত আমি হলো অ্যানালগ টেলিফোনের যুগে আর কি, আমরা একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছি, দেখা গেল আরেকজন কথা বলে উঠছে। তো ওই ইন্টারসেপশন আসলে এখনো আছে সাইবার ওয়ার্ল্ডে, যেটা হচ্ছে যে ম্যান ইন দ্য মিডল, অথবা আরেকটা থাকতে পারে ইভেস ড্রপিং, মানে সাইলেন্টলি কেউ শুনতেছে আপনি জানেন না। মডিফিকেশন, মডিফিকেশন আর ফেব্রিকেশন খুব কাছাকাছি, বাট তফাৎ আছে। মডিফিকেশন আপনারা নরমালি বুঝতে পারতেছেন যে মডিফিকেশন মানে যে কোনো ডেটাকে মডিফাই করা বা চেঞ্জ করা, ডেটা অল্টারনেশন। আর ফেব্রিকেশন কিন্তু শুধু মডিফাই করা না, মানে ফেব্রিকেশন ইজ মোর ডেঞ্জারাস দেন মডিফিকেশন। ফেব্রিকেশন আপনাকে মনে হবে সঠিকভাবে রাখা আছে কিন্তু আসলে এটা ফলস ডেটা দেওয়া আছে, দিস ইজ ফেব্রিকেশন, যেটা ফ্রডুলেন্টের সঙ্গে যুক্ত। ফেব্রিকেশনটা মনে রাখবেন, ফেব্রিকেশন ইজ রিলেটেড টু ফ্রডুলেন্ট। ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিগুলো অ্যাকচুয়ালি মনে হবে দেওয়া হয়েছে, করা হয়েছে, কিন্তু আসলে এটা ফলস ডেটা। দিস ইজ ফেব্রিকেশন, নট মডিফিকেশন। আসলে মডিফাই করেই করা হয়, কিন্তু ওইটা যেহেতু ডেটাকে আবার ইনজেক্ট করা হয়, সেই জন্যই মডিফিকেশনে হচ্ছে ডেটা একদম সরাই ফেলাইলো, একটা ডেটা আছে 1 2 3, এখানে 2 নাই 1 আর 3, এটা একটা মডিফিকেশন। কিন্তু ফেব্রিকেশনে থাকবে 1 2 3 এর জায়গায় 2 4 হয়ে যাবে, আপনার ডেটা 3টাই থাকবে কিন্তু একটা ডেটা চেঞ্জ হয়ে যাবে। ইনজেক্টিং ফলস রেকর্ড, ঠিক আছে? কিভাবে এটা রিলেট করে দেখাচ্ছি আমি এগুলোকে স্টাডির মাধ্যমে। ইন্টারাপশন, ইন্টারাপশনের সঙ্গে তাহলে সিআইএ ট্রায়াডের কোনটা জড়িত এটা প্রথমে জানেন। ইন্টারাপশনের কারণে আমার অ্যাভেলেবিলিটি ডিসরাপশন হয়, ঠিক আছে? ব্রেকিং অ্যাভেলেবিলিটি কিভাবে? যে কোনো সার্ভিস চলতেছে, ওই সার্ভিসের একটা কন্টিনিউয়াস পর্যায়ের মধ্যে হঠাৎ করে ব্রেক হলো, মানে আপনি আর পাচ্ছেন না সার্ভিসটা, দ্যাট মিনস অ্যাভেলেবিলিটি ব্রেক হয়, ঠিক আছে? অ্যাক্সেস আছে, আপনার এভরিথিং আছে, মানে সার্ভার আপ রানিং সব কিছু চলতেছে, কিন্তু আপনি পাচ্ছেন না, দ্যাট মিনস অ্যাভেলেবিলিটি ব্রেক হয়েছে। কিভাবে? বেশিরভাগ ক্ষেত্রে অ্যানালগ উদাহরণটা আছে যে টিভি দেখতেছেন, আপনার টিভির প্লাগটা কেউ ছুটিয়ে দিল, মানে টিভির প্লাগটা ডিসকানেক্ট করে দিল, সেক্ষেত্রে কি ঘটলো? টিভি কি চলতেছে, মানে টিভি প্রোগ্রামটা কি রানিং? টিভির প্রোগ্রামটা অবশ্যই রানিং, টিভির প্রোগ্রামটা বন্ধ হয় নাই, প্রোগ্রামটা কেউ না কেউ দেখতেছে বা চলতেছে, আপনি দেখতে পাচ্ছেন না বিকজ অফ পটটা ডিসকানেক্ট। তার জন্য মানে আপনার ক্ষেত্রে এটা অ্যাভেলেবিলিটি ব্রেক হয়েছে। অ্যাভেলেবিলিটি ইন্টারাপশনের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আসলে ডিডস বা ডস অ্যাটাক।
ডস অ্যাটাকের মূল জিনিসটাই হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস, মানে সার্ভিসকে ডিনাই করে দেওয়া, ঢুকতে পারবেন না। বাট সার্ভিস কিন্তু আপ এন্ড রানিং থাকে, যেটা দেখা যায় যে ইয়ের ক্ষেত্রে এটা কমনলি আমরা দেখি ওয়েব সার্ভার ডিডোস অ্যাটাকের মাধ্যমে। ওয়েব সার্ভারের ডিডোস অ্যাটাকগুলো করে কি করা হয়, আসলে ব্যান্ডউইথটাকে কনজিউম করে ফেলা হয়। ব্যান্ডউইথ কনজিউম করার কারণে এই যে আপনি ডান পাশে যে অ্যানালগ উদাহরণটা দেখতে পাচ্ছেন, নিচে কি দেখতে পাচ্ছেন, সেখানে মার্কেটে একটা ডোর আছে বা একটা ইয়ে আছে, সবাই ঢোকার চেষ্টা করতেছে, মিলিয়নস অফ পিপল ট্রাইং টু স্টক স্টপিং মলস, মানে একই সঙ্গে যদি হাজারো হাজারো লোক ঢোকার চেষ্টা করে সেই ক্ষেত্রে কেউই ঢুকতে পারবে না। মার্কেট কিন্তু ওপেন, ডোরও ওপেন, বাট আপনারা মার্কেটে ঢুকতে পারতেছেন না। দিস কাইন্ড অফ অ্যাটাক, মানে এই যে সিনারিওগুলা, এটাকে বলে ইন্টারাপশন বা ব্রেকিং অ্যাভেলেবিলিটি। ইন্টারসেপশনের ক্ষেত্রে দেখেন এখানে ব্রেক করতেছে কোনটা, কনফিডেন্সিয়ালিটি, কারণ আপনার ইন বিটুইন আরেকজন থার্ড পার্টি ঢুকে ডেটা নিয়ে যাচ্ছে আপনার অজান্তে, আপনি জানেন না, কিন্তু আপনার কথা কেউ শুনে ফেলতেছে। ধরেন ট্যাপিং দিয়ে করে, ফোন ট্যাপ, হ্যাঁ, বা ডেটা ট্যাপ। তাহলে আমরা যে আইডিএস যে কাজটা করে, আইডিএস কি করে, সমস্ত ডেটা আসলে ডিটেক্ট করতেছে, সে একটা মিরর ট্রাফিক নিয়ে নেয়। দিস ইজ অলসো এট ইন্টারসেপশন, মানে ইন বিটুইন সার্ভার এবং ক্লায়েন্টের ডেটাকে আইডিএস নিয়ে নিচ্ছে। সেটা আমি ভালোর জন্য নিচ্ছি, সেটা অন্য কথা, বাট এটাও ইন্টারসেপশন, যেহেতু আপনি সার্ভার এবং ক্লায়েন্ট জানে না, তার ডেটাটা আরেকটা জায়গায় চলে যাচ্ছে। এই ব্যাপারটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি ব্রেক হচ্ছে, কারণ ওই যে ডেটা ক্লায়েন্ট সার্ভারের কমিউনিকেশনটা আপনি সিকিউরিটি লুক হিসেবে আপনি দেখতেছেন, তাহলে আসলে আলটিমেটলি এখানে কনফিডেন্সিয়ালিটি ব্রেক হচ্ছে, এটা ইথিক্যালি হোক আনইথিক্যালি হোক। আনঅথরাইজড পার্টিজ গেইন অ্যাক্সেস টু সেনসিটিভ ইনফরমেশন, মানে হচ্ছে এটাই ইন্টারসেপশন। এটাতে একটা উদাহরণের দেওয়া আছে, সেটা হচ্ছে ইকুইফ্যাক্স ব্রিচ। এটা অনেক বড় একটা ব্রিচ হয়েছিল, সেটা দিয়ে এই যে 45 মিলিয়ন পিপুলের ডেটা আসলে স্টিল করা হয়েছিল। এরপরে আরো এরকম বড় বড় ব্রিচ হয়েছে আসলে, যে যেটা এই কিছুদিন আগে এক্স অ্যাকাউন্ট, মানে টুইটারেরও অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এইগুলা সবই কনফিডেন্সিয়ালিটি ব্রিচ। মডিফিকেশন হচ্ছে ব্রেকিং ইন্টিগ্রিটি। সিম্পল, এটা বোঝাই যায়। মডিফিকেশন কাকে ইয়ে করতেছে, যেহেতু অল্টারনেশন বা ডেটা একুরেসিকে নষ্ট করতেছে, তার মানে ইন্টিগ্রিটিকে ব্রেক করতেছে। তাহলে তিনটা পেয়ে গেলাম আমি, ইন্টারাপশন করতেছে অ্যাভেলেবিলিটিকে, ইন্টারসেপশন করতেছে কনফিডেন্সিয়ালিটিকে, আর মডিফিকেশন করতেছে ইন্টিগ্রিটিকে। এখানে কিভাবে করতেছে, আনঅথরাইজড অল্টারনেশন, মানে হচ্ছে টেম্পার করতেছে, স্টিল করতেছে, মানে যেভাবেই হোক। আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে হিসটা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হয়েছিল, এটা মডিফিকেশন, এটা আসলে ইন্টিগ্রিটি ব্রেকআপ করে করা হয়েছিল। যে সুইফটের যে পেমেন্টটা করা হয়, ওই সুইফটের মেসেজে একটা চেঞ্জ করা হয়েছিল। কিভাবে, এই ইনসাইডারের সঙ্গে যুক্ত সাজেশন, যারা এটাকে সুইফটের যে পেমেন্টের মেথডটা থাকে, সুইফটের যে ইনস্ট্রাকশনটা থাকে, ইনস্ট্রাকশনটাকে অল্টার করে দেওয়া হয়েছিল, যার ফলে এটা যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্য জায়গায় চলে গেছে রিজার্ভ। এইভাবেই চুরি করা হয়েছিল। তো ওই জন্যই বাংলাদেশ ব্যাংক হিস্ট্রি আসলে বলা হচ্ছিল না যে ইনসাইডার জড়িত ছিল, এটা হচ্ছে এই কারণে ইনসাইড থেকে আসলে এটাকে সাহায্য করে ওই সুইফটের মেসেজটাকে অল্টার করা হয়েছিল। ফেব্রিকেশনে দুটা জিনিস ইয়ে হয়। ফেব্রিকেশনে আসলে দেখেন এইখানেও ইন্টিগ্রিটি লস হয়, যেহেতু ডেটার অল্টারনেশন হচ্ছে, ডেটার মডিফিকেশন হচ্ছে বা ডেটা চেঞ্জ হচ্ছে। ডেটার কোনো কিছু চেঞ্জ হওয়া মানেই ইন্টিগ্রিটি ব্রিচ। আর এখানে আরেকটা জিনিস জড়িত হচ্ছে যে অথেন্টিসিটি। ফেব্রিকেশনের জন্য আপনার অথেন্টিসিটিটা বলতে আপনি অ্যাকচুয়ালি এই ডেটাটার
অথেন্টিসিটি নষ্ট হচ্ছে। কিভাবে? যে আমি ধরেন একটা অ্যাপ্লিকেশন করা হলো বা একটা পাসপোর্ট বানানো হলো। পাসপোর্টের যে সিগনেচারটা বা আপনার যে অ্যাপ্লিকেশনের যে সিগনেচারটা ফলস। সিগনেচারটা ফলস করার কারণে আপনাকে এটাকে অরিজিনালি মনে হবে, কিন্তু এটা আসলে ফেব্রিকেশন। ইন্টিগ্রিটি ব্রেক করা হয়েছে এবং এখানে অথেন্টিসিটি, আপনি আসলে ওই লুকেই না, আরেক লুকের নামে আপনি পাসপোর্ট করে চলে গেছেন। এই জন্য অথেন্টিসিটিও এখানে লস হয়। ফেক ডিজিটাল সার্টিফিকেটস যেরকম করা হয়, ব্যাংকিং এ যেটা করা হয় আনঅথরাইজড ট্রানজ্যাকশন। এখন আমরা এতক্ষণ জানলাম এই কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটির সঙ্গে কি ধরনের অ্যাটাক বা কি ধরনের ব্রিচ করা হয়, এবং এই ব্রিচগুলো আসলে এখন রিলেট করবে আমার কারা করে, কিভাবে ক্যাটাগরাইজেশন অফ ভিলেন্স, মানে হচ্ছে কি কি ধরনের অ্যাটাকার আছে। আরেকটা জিনিস বলা হয় নাই, অ্যাটাকের সঙ্গে থ্রেটের সঙ্গে আরেকটা শব্দ পাবেন, থ্রেট অ্যাক্টর। ওইখানে আমি 4টা শব্দ বলেছিলাম না, 5টা: থ্রেট, ভালনারেবিলিটি, অ্যাটাক, রিস্ক, ইমপ্যাক্ট। আরেকটা হচ্ছে থ্রেট অ্যাক্টর, মনে রাখবেন, যদিও বলাটা এখানে, বা থ্রেট অ্যাক্টরটা যেহেতু মনে পড়লো। থ্রেট অ্যাক্টর আর থ্রেটের তফাৎ কি? থ্রেট আমি বলছিলাম যে পসিবিলিটি অফ হার্ম, আর থ্রেট অ্যাক্টর হচ্ছে একদম নির্দিষ্ট যে ব্যক্তি বা যে অর্গানাইজেশন ওই টুলটাকে বা ওই পসিবিলিটিটাকে অ্যাটাকে রূপান্তর করে, তাকেই থ্রেট অ্যাক্টর বলে আর কি। থ্রেট অ্যাক্টর হচ্ছে আসলে যে অ্যাটাকটা করতেছে। তো এখানে এই ভিলেন্স মানেই থ্রেট অ্যাক্টরস এর কথা বলা হচ্ছে, যেখান থেকে যারা থ্রেট অরিজিনেট করে। বুঝতে পারছে? আচ্ছা, ক্লাস মনে হয় 1 ঘন্টা পরে হয়ে যাবে। আমরা আবার সেম লিংকেই ঢুকবো। হ্যাঁ, আমি একটু পরে বিরতি দিব, পরে আবার সেম লিংকেই ঢুকবো, লিংক এটাই থাকবে। ক্যাটাগরাইজিং দ্য ভিলেন মানে এখন দেখেন কত ওই এই অ্যাটাক যে আমরা বললাম যে আমরা 4 টাইপ অফ অ্যাটাক টাইপ দেখলাম, এখন দেখবো আমরা হচ্ছে ডিফারেন্ট কি কি টাইপে, মানে কি কি লোকজন বা কি কি ভাবে এই অ্যাটাক গুলো হয় আর কি। হিউম্যান নাম্বার 1 হচ্ছে হিউম্যান, নাম্বার 2 হচ্ছে টেকনিক্যাল, নাম্বার 3 ফিজিক্যাল, নাম্বার 4 অর্গানাইজেশনাল, নাম্বার 5 হচ্ছে ইমার্জিং অর হাইব্রিড। এটা কোনোটাই না, সবগুলো মিলে হতে পারে, আবার নতুন কিছু হইতে পারে, নতুনও আসছে, যে এই ক্যাটাগরির 4টার একটাও না, এটা আলাদা। হিউম্যানে দেখেন, হিউম্যান থ্রেটস নরমালি বুঝি আমরা হ্যাকার কে, আমরা হিউম্যান, হ্যাঁ আসলে নট অনলি হ্যাকার, যে কেউ হইতে পারে, হ্যাঁ সেটা ইনসাইডারও হইতে পারে। কিভাবে? এই যে মেলিসাস ইনসাইডার, যে আসলে আউটসাইডের সঙ্গে মিলে কাজ করতেছে, সেও আমার জন্য থ্রেট। বা একজন ডিসগ্রান্টেড এমপ্লয়ি বলি, বা যে খুব বিরক্ত ম্যানেজমেন্টের উপরে, অনেকদিন ধরে প্রমোশন দেয় না, অনেকদিন ধরে সে ইনক্রিমেন্ট পায় না, খুব বঞ্চিত হয়ে আছে, ডিপ্রেসড, সেও আসলে থ্রেট কাইন্ড অফ, যে কোনো কিছু সেবরাস করতে পারে সে। ওদেরকে বলে মেলিশাস ইনসাইডার্স। আমরা কমনলি জানি হ্যাকার, সাইবার ক্রিমিনালস, দে আর দ্য থ্রেটস, বাট মেলিশিয়াস ইনসাইডার্স অলসো থ্রেট। এবং না মানে এখন আসলে ইনসাইডার থ্রেট নিয়ে বহু কিছু করতে হচ্ছে, এবং বহু ধরনের টুল ইনসাইডার থ্রেট ম্যানেজমেন্টের জন্যই বের করা হচ্ছে, কারণ বাইরের চেয়ে ইনসাইডে রিস্ক বেশি হয়ে যাচ্ছে দিন দিন। আর অ্যাক্টিভিস্ট, আরেকটা হচ্ছে নেশন স্টেটস, মানে ওই দিন বলছিলাম না এপিটি, যেটা নেশন স্টেটস, এটা অর্গানাইজেশন না, একদম
জাতিগতভাবে অনেকেই করে, অথবা পুরো দেশ এটাকে স্পন্সর করে, হ্যাঁ, কান্ট্রি বা নেশন স্পন্সর করে, যেরকম চায়নার এপিডি আছে, রাশিয়ার আছে, আমেরিকারও আছে, তো ওই ইরানেরও আছে। ওদের যে গ্রুপগুলা, ওগুলা আসলে স্টেট স্পন্সর গ্রুপ। এই সবই হচ্ছে হিউম্যান থ্রেটস। টেকনিক্যাল এন্ড সাইবার থ্রেটস, যেটা সবসময় আমাদেরকে টুল দিয়ে প্রতিহত করতে হয়। এগুলো আসলে আমরা টুল দিয়ে পারবো না, রাইট? হিউম্যান থ্রেটস গুলো, রাইট? এগুলার জন্য বিভিন্ন রকমের মানে আলাদা রকমের চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে কি ডিফেন্স করবো। কিন্তু মানে আমরা যেটা ইনসাইডার থ্রেটে করি, বিহেভিয়ারাল নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, বিহেভিয়ারাল অ্যানালাইসিস করে আসলে এই থ্রেট গুলা আইডেন্টিফাই করা, এটা অন্য জিনিস আসলে। কিন্তু টেকনিক্যাল আর সাইবার থ্রেটস নিয়েই আসলে সিকিউরিটি প্রফেশনালরা বেশি কাজ করে, যে এইটাকে প্রটেক্ট করা, এই থ্রেট গুলাকে প্রটেক্ট করা। এখানে যেরকম ম্যালওয়্যার, এটা কন্টিনিউয়াসলি আমরা এই সত্যটা জানি, এবং সবসময় এটা হচ্ছে ম্যালওয়্যার, ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, র্যানসমওয়্যার সবগুলোই ম্যালওয়্যারের মধ্যে পড়ে। কেউ কিছু বলছেন? আনমিউট হয়ে গেছে কারো? বিকাশের পিনটা নিতে হবে, বিকাশের টাকা দিতে পিনটা নিয়ে চলে আসবো। কিসের পিন? আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা। আচ্ছা, টেকনিক্যাল যেটা বলতেছিলাম, ম্যালওয়্যার, আর একটা হচ্ছে ফিশিং এন্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। খুবই কমন অ্যাটাক বর্তমানে, কিন্তু খুবই রিস্কি এবং সাকসেসফুল অ্যাটাক। এটা খুবই বেশি হচ্ছে এখন। আপনারা দেখবেন যে সবসময় আপনারা SMS বা ইমেইলে প্রতিদিনই পাচ্ছেন কোনো না কোনো লিঙ্ক বা কোনো না কোনো কিছু। এই সমস্ত আননোন লিঙ্ক গুলাই আসলে ফিশিং। এখানে ক্লিক করলে দেখা যাবে আপনাকে অন্য কোনো টাকার সাইটে নিয়ে যাচ্ছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটাই, যেটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে বা আপনাকে ফোন করে বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনাকে প্রলুব্ধ করে মানে নেগেটিভ সাইডে নিয়ে যাওয়া, বা কোনো একটা লোভ দিয়ে বা কোনো একটা অফার দিয়ে নেগেটিভ কিছু করানো। ডিনায়াল অফ সার্ভিস অলরেডি বলছি যে ডস অ্যাটাক গুলো। তারপরে জিরো ডে এক্সপ্লয়েটস, এই লাস্ট যেটা বললাম জিরো ডে এক্সপ্লয়েট, সেটা হচ্ছে যে মনে বলছিলাম যে জিরো ডে কি, জিরো ডে হচ্ছে যার এখন পর্যন্ত কোনো ফিক্স বের হয় নাই, সেটা হচ্ছে জিরো ডে ভালনারেবিলিটি। তো ওই জিরো ডে ভালনারেবিলিটি এটাকে এক্সপ্লয়েট করাটার যে অ্যাটাকটা হয় সেটা কি জিরো ডে এক্সপ্লয়েট বলে। জিরো ডে এক্সপ্লয়েট গুলার বা ওই অ্যাটাক গুলা আমাদের ডিফেন্স করতে হয় মানে নর্মাল মেথডের বাইরে গিয়ে। ফিজিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল থ্রেটস, এটাও আসলে সিকিউরিটির ডোমেইনের আন্ডারেই, বাট এটা ম্যানেজ করা হয়তো দেখা দিল আপনার ডিপার্টমেন্টে অ্যাডমিন বা অন্য কেউ, বাট সিকিউরিটির এটা একটা ডোমেইন, ফিজিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল সেফটি। তো সাইবার সিকিউরিটিতে এটা পড়ে না, বাট ইনফরমেশন সিকিউরিটির আন্ডারে ফিজিক্যাল সিকিউরিটি ইজ এ ডোমেইন অলসো। ফিজিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল থ্রেটস মানে কি? ডিভাইস থেফট, ফিজিক্যাল টেম্পারিং, আপনার ল্যাপটপ চুরি হতে পারে, এনভায়রনমেন্টাল ডিজাস্টারের কারণে আপনার যেই কারণে আমরা ডিসিডিআর করি, এইগুলো হচ্ছে ফিজিক্যাল থ্রেটস। অর্গানাইজেশনাল এন্ড প্রসেস থ্রেটস, এইটা আরেকটা এরিয়া যেটাতে আমরা সিকিউরিটি প্রফেশনালরা কাজ করি।
তাহলে 2 এবং 4 এ আসলে বেশি কাজ করা হয়, বেশিরভাগ অর্গানাইজেশন। 2 তে হচ্ছে টেকনিক্যাল, আর 4 এ হচ্ছে অর্গানাইজেশনাল এন্ড প্রসেস থ্রেটস। এই দুটো এরিয়াতেই সাইবার প্রফেশনালরা বেশিরভাগ কাজ করেন বিভিন্ন অর্গানাইজেশনে। এইটা হচ্ছে প্রসেস, পলিসি এবং অ্যাওয়ারনেস, এগুলা নিয়ে কাজ। তো থ্রেটস গুলো হচ্ছে পুয়ার পলিসি, যদি আপনার অর্গানাইজেশনে সঠিকভাবে পলিসি না থাকে, এটা কারণে আপনার ক্ষতি হতে পারে। একই ভুল বারবার করতেছে, হিউম্যান মিসকনফিগারেশন করতেছে, তার মানে ভালো এসওপি নাই, হ্যাঁ, এই ধরনের প্রসেস প্রসিডিউর নাই, সেই কারণে মিস্টেক করে কনফিগারেশন, বা চেঞ্জ ম্যানেজমেন্ট নাই সঠিকভাবে, যে কেউ যে কোনো সময় চেঞ্জ করে ফেলতেছে, চেঞ্জ গুলাকে অথরাইজ করতেছে না কেউ, অ্যাপ্রুভাল দিলে তারপরে করতেছে না। এই সমস্ত ক্ষেত্রে এগুলাও সিকিউরিটির জন্য থ্রেট। থার্ড পার্টি রিস্ক, বিভিন্ন রকমের ভেন্ডর অনবোর্ড হচ্ছে, ভেন্ডররা ভেন্ডরকে ঠিকভাবে জাস্টিফাই না করে, হ্যাঁ, তার যে ল্যাপটপ নিয়ে আসতেছে, তার যে ইয়ে দিয়ে কাজ করতেছে, সেই ল্যাপটপ কি সিকিউর কিনা, সেখানে কি নিয়ে যাচ্ছে আমাদের এখানে। স্যার আমাদের কলটা মনে হয় শেষ হয়ে যাবে। ওকে, সো ক্যাটাগরি 4 যেটা বলছিলাম, পুয়ার পলিসি, প্রসেস, হ্যাঁ, এগুলো থাকলে আসলে এটাকে এক্সপ্লয়েট করে যে অ্যাটাকগুলো হয়, বা যেগুলো আমাদের জন্য এইটাও আমাদের জন্য একটা থ্রেট। থার্ড পার্টি অনবোর্ডিং এ যদি ভালো প্রসেস না থাকে, তাহলে ধরেন ম্যালিশিয়াস থার্ড পার্টি হতে পারে, তাকে আমি স্ক্রুটিনাইজ ঠিক মতো না করে যদি অ্যাক্সেস দিয়ে দিই, তার ল্যাপটপে হেলথ চেক আপ না করে যদি আমি আমার এনভায়রনমেন্টে থার্ড পার্টিকে অ্যাক্সেস দিয়ে দিই, এগুলো আমাদের জন্য থ্রেটস। আর ইমার্জিং বলতে আসলে যেটা 5 নম্বর বললাম, যে এগুলো হাইব্রিড, এইগুলা আসলে বর্তমানে এই সমস্ত থ্রেটস নিয়ে আমাদেরকে বেশি কাজ করতে হচ্ছে, কারণ এখন আর ট্রেডিশনাল থ্রেট নাই, সবই আসলে এখন এক্সট্রাঅর্ডিনারি বা সফিস্টিকেটেড থ্রেট হয়ে গেছে। এর মধ্যে এআই চলে আসছে। এআই এর যে এআই কে ইউজ করে আমরা যেরকম খুব দ্রুত প্রগ্রেস করতে পারতেছি, এআই কে ইউজ করে আমরা খুব সহজেই বিভিন্ন অ্যাটাকও করতে পারতেছি। আমাদের জন্য এখন ওয়েপন তৈরি করা বা জানা খুব সহজ হয়ে যাচ্ছে, কোডিং খুব সহজ হয়ে গেছে, যে কারণে আমরা খুব দ্রুত মানুষ এক্সপার্টিস গ্রো করতেছে, এবং অ্যাটাকের টাইপ বা চেহারাও চেঞ্জ হচ্ছে। আরেকটা হচ্ছে ক্লাউড বেশ কিছু আগে আসছে, বাট আমাদের দেশের জন্য প্রায় কত 10 বছর। তো এই ক্লাউড সিকিউরিটি নিয়ে আমাদেরকে অনেক ফাইট করতে হচ্ছে। আইওটি সব অর্গানাইজেশনে আছে কিনা জানি না, মানে আমাদের এইদিকে এখন খুব আইওটি নিয়েও কাজ করতে হচ্ছে। ওই জিবিতে যেরকম আমরা বিভিন্ন টেলকোতে যেটা দেখতেছি, আমরা জিপি5 বা অন্যান্য ইয়েতে রবিতে রবি ওয়াইফাই দিয়েছি, এগুলো আসলে আইওটি প্রোডাক্টের মধ্যে আমরা করি। আরেকটা হচ্ছে জিপিতে ধরেন আলোর যে প্রোডাক্টগুলো আছে, এই ধরনের, বা আইওটিতে এমনি আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিয়াল যে কোনো প্রোডাক্ট কাজ করে। তো আইওটির বিভিন্ন সিকিউরিটি থ্রেট নিয়ে কাজ করতে হয়। এপিটি সবসময় বলছিলাম যে এপিটি আসলে ধরা সম্ভব না, এপিটি যদি ধরা পড়ে টানা যায় আসে, তাহলে পুরো সেট আপকে চেঞ্জ করে ফেলতে হবে। তো এইগুলা সবসময় থ্রেট আমাদের অর্গানাইজেশনের জন্য, এবং এগুলার উপরেই সিকিউরিটি প্রফেশনালদেরকে সবসময় ফাইট করতে হয় বা ডিফেন্সিভ কাজ করতে হয়। এই এতক্ষণ যে থ্রেট নিয়ে কথা বললাম, আপনাকে
ভালো করে জানতে হবে এই থ্রেড থেকে প্রোটেকশনের জন্য আপনাকে কিভাবে কাজ করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে। এটা একটা আমরা করি হচ্ছে প্রায়োরিটাইজ করি হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট করে। আর এই রিস্ক অ্যাসেসমেন্টের সময় আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে যে ভালনারেবিলিটি অ্যাসেস করে তারপরে রিস্ক অ্যাসেস করি। কারণ উইকনেস থাকলে আমরা রিস্কটা বুঝতে পারবো। যত বেশি উইকনেস থাকবে অর্গানাইজেশনে তত বেশি রিস্ক, মানে সেখানে পটেনশিয়াল অফ হার্ম হওয়ার সম্ভাবনা বেশি, মানে থ্রেট বেশি আর কি। থ্রেট যত বেশি পসিবিলিটি সেখানে অ্যাটাকের সম্ভাবনাও বেশি, রিস্কের সম্ভাবনাও বেশি, তার মানে ইম্প্যাক্টও বেশি হবে, ড্যামেজও বেশি হবে। সবগুলাই একটার সঙ্গে জড়িত। থ্রেট মডেলিং এরকম একটা জিনিস যেটা দিয়ে আমরা সিকিউরিটি টিম আসলে যেটা করে, এই যে পটেনশিয়াল সিকিউরিটি রিস্ক, যে এটা ইনসিডেন্ট বা অ্যাটাক হওয়ার আগেই আমরা কিভাবে বের করতে পারবো, কি কি অ্যাঙ্গেলে আসলে কি কি দিক থেকে। কেউ কি ঢুকতেছে? আমি দেখতেছি না। আচ্ছা, দুজন আছে। তো এই থ্রেট মডেলিং ইজ স্ট্রাকচার্ড প্রসেস, একটি প্রসেস যেটার মাধ্যমে আমরা সিকিউরিটি টিম মানে কাজ করে সেটা। সরি, মানে একজন ঢুকতেছে, আমাকে আসলে আবার প্রেজেন্টেশন মোড থেকে বের হয়ে গিয়ে আবার ই করতেছে। আপনাদের কি দেখতে ডিসরাপশন হচ্ছে, রাইট? স্ক্রিনে স্যার স্ক্রিনে তো আমরা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি তো আসলে প্রেজেন্টেশনটা শেয়ার করি। ক্লিয়ার আছে স্যার, ক্লিয়ার আছে। তো আমাকে একটু পরে পজ দিতে হচ্ছে, যে এক একজন ঢুকতেছে, আমি আপডেট করতেছি। এরপরের বার থেকে স্যার একজনকে অ্যাডমিন নিয়ে নিতে হবে স্যার, আপনাকে ক্লাস করলে এরপরের বার কোনো সমস্যা হলে আমরা অ্যাডমিন নিয়ে নিব। রাইট, এটা আসলে ইন্টারাপশন, আমরা তো আসলে গুগল মিটে একটা ইন্টারাপশন হয়ে যাচ্ছে হুম হুম ক্লাস ইন্টারাপশন। যথেষ্ট ইন্টারাপশন হচ্ছে। ক্লাসের কন্টিনিউটি নষ্ট হয়ে গেলে মানে আমি আসলে ইয়ে থাকে না আর কি, যে পেজটা থাকে না, পেজটা হারায় যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম, থ্রেট মডেলিং হচ্ছে আসলে স্ট্রাকচার্ড ওয়েতে আপনাকে রিস্ক আইডেন্টিফাই করে রিয়েল ওয়ার্ল্ডের ইনসিডেন্টকে ঠেকানোর জন্য এটা করতে হয়। থ্রেট মডেলিং সবচেয়ে বেশি ইউজ হয় আসলে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে, কমনলি আর কি। এটা আপনি অর্গানাইজেশনের যে কোনো জায়গায় করতে পারেন, মানে ধরেন ডেটা সেন্টারের জন্য করতে পারেন, এটা আপনার ল্যানের জন্য করতে পারেন, যেখানে ইউজাররা আছে ল্যানের জন্য। কিন্তু থ্রেট মডেলিংটা বেশি জনপ্রিয় হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে। সেটা কিভাবে করতে হয়, মডেলিং এর আসলে স্টেপস গুলা কমন। আইডেন্টিফাই করতে হবে পটেনশিয়াল থ্রেটস কি কি থাকতে পারে, তারপরে অ্যাসেস করতে হবে, মানে ভালনারেবিলিটিস এবং এক্সপোজার পয়েন্ট অফ ভিউ থেকে প্রায়োরিটাইজ করতে হবে যে কোনটা বেশি ইম্প্যাক্ট, মানে যেখানে বেশি ইম্প্যাক্ট সেটাতে রিস্কের র্যাঙ্কিং হাই করে দিতে হবে। তারপরে আপনাকে ডিজাইন বা স্ট্র্যাটেজি করতে হবে মিটিগেশনের জন্য। এই থ্রেট মডেলিং করার জন্য কিছু ফ্রেমওয়ার্ক বা স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, ফ্রেমওয়ার্কটা পরে। এখানে কি কি কম্পোনেন্ট নিয়ে, এই যে আমরা যে আইডেন্টিফাই, অ্যাসেস, প্রায়োরিটাইজ, ডিজাইন, এই যে স্টেপস গুলা করব, এই স্টেপস গুলো আসলে কি কি কম্পোনেন্ট নিয়ে করতে হয়। এটা হচ্ছে যে অ্যাসেটস সবসময় সিকিউরিটির বেসিক, একদম বেসিক একটা কম্পোনেন্ট যেটা দিয়ে সিকিউরিটি শুরু হয়, সেটা হচ্ছে অ্যাসেট।
একটা অর্গানাইজেশনে যত ভালো অ্যাসেট ইনভেন্টরি থাকবে, যত রিচ অ্যাসেট ইনভেন্টরি থাকবে, সেই অর্গানাইজেশন তত বেশি রিচ সিকিউরিটি মেজার থাকবে। অ্যাসেট ইনভেন্টরি যদি সঠিক না হয়, আপনার সিকিউরিটির সমস্ত কার্যকলাপ বিঘ্নিত হবে, মানে সমস্ত কার্যকলাপে ডিসরাপশন ঘটবে। অ্যাসেট ইনভেন্টরিটা এরকম একটা ইম্পর্টেন্ট, কারণ অ্যাসেটে আপনার অর্গানাইজেশনের সমস্ত জিনিস লিপিবদ্ধ থাকে বা তোলা হয়। সেখানে আপনার ম্যানুয়ালি থাকতে পারে, এখনো এক্সেল দিয়ে অ্যাসেট ইনভেন্টরি মেনটেন করে বহু অর্গানাইজেশন আছে, আবার অ্যাসেটের কিছু টুলও থাকতে পারে। অ্যাসেট ইনভেন্টরি কেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখানকার সঙ্গে জড়িত হচ্ছে আপনার বাকি যত সিকিউরিটি অ্যাসেসমেন্ট বলেন, যত মেজারমেন্ট বলেন, সবই নেওয়া হয় এবং রিপোর্ট করা হয় এই অ্যাসেট ইনভেন্টরির উপরে বেস করেই। এই অ্যাসেট ভালোভাবে বা সঠিকভাবে যদি না থাকে, আপনি যদি না জানেন কি কি অ্যাসেট আছে, আপনি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে পারবেন না। কাকে আপনি স্ক্যান করবেন, কি স্ক্যান করবেন, কি রিপোর্ট করবেন? আপনার 100টা সার্ভার আছে, আপনি স্ক্যান করলেন মাত্র 50টা, রিপোর্ট করবেন 50টার উপরে, 50টা তো বাকি পড়ে যাবে, আপনি জানেনই না 50টা আরো আছে। তাহলে 100টা সার্ভারের উপরে স্ক্যান করে আপনি যদি রিপোর্টটা করেন, তখন আপনার অরিজিনাল অ্যাসেসমেন্ট রিপোর্টটা আসবে। সেম ভাবে আপনি যখন মনিটর করতেছেন, হ্যাঁ, সক যে মনিটর করে যে অ্যাটাক গুলো আসতেছে, আপনি কোন কোন অ্যাপ্লিকেশন যদি ঠিকভাবে না জানেন যে কোথায় কি অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ, সেই অ্যাপ্লিকেশনের ইনভেন্টরি বা ওই ইনভেন্টরি যদি না থাকে, আপনি জানতে পারবেন না কোন অ্যাপ্লিকেশন এফেক্টেড হচ্ছে, কোন কাকে আপনাকে এসকেলেট করতে হবে। এই জিনিসগুলো আসলে অ্যাসেট ইনভেন্টরিকে বেস করেই মেট্রিক্স গুলো বানানো হয়। এসকেলেশন মেট্রিক্স বলেন, ইনসিডেন্টের, তারপরে ডিটেকশনের ক্ষেত্রে কার সঙ্গে যোগাযোগ করবে ট্রায়াজিং এর জন্য, এই কাজগুলো করার জন্য অ্যাসেট ইনভেন্টরি খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখানে থ্রেট মডেলিং এর জন্য আপনাকে প্রথমেই যেটা আইডেন্টিফাই এর এই যে মেথডটা ফলো করবেন, সেখানে কি কি কম্পোনেন্ট, এর মধ্যে 1 নম্বর হচ্ছে অ্যাসেটস, কারণ হচ্ছে কাকে আপনি প্রোটেক্ট করতেছেন। তারপরে হচ্ছে আরেকটা কম্পোনেন্ট থ্রেটস, তো নিজে একটা আছেই, মানে কি রং হইতে পারে, হ্যাঁ, পসিবিলিটি অফ যে হার্ম, সেটা কি কি ধরনের হইতে পারে, কি কি ব্রিচ হইতে পারে। আর অ্যাটাকার, মানে কে অ্যাটাক করতে পারে, হ্যাঁ, কোন ধরনের অ্যাটাক, কোন দিক থেকে আছে, হ্যাঁ, বাইরে যদি ইনসাইডার এক্সটার্নাল থাকে, তাহলে এক্সটার্নাল, ইনসাইডে কি কি ধরনের হতে পারে, এই থার্ড পার্টি, এই যে ব্যাপারগুলো আর কি ইনসাইডার। আর ভালনারেবিলিটি অবশ্যই থাকবে যে উইকনেস কি কি আছে। এর মধ্যে আপনার শেষে হচ্ছে এই জিনিসগুলোকে ক্যালকুলেট করে সাথে ক্যালকুলেট করতে হবে কি কোন টুল আছে আপনার, তার উপরে বেস করে রিস্ক রেটিং করতে হবে। এইগুলা হচ্ছে পপুলার মডেলিং। এখানে এটার ডিটেলসে যাব না, থ্রেট মডেলিং এর। তো একটা শুধু আমি জাস্ট বলে দিচ্ছি, সবচেয়ে কমনলি ইউজ স্ট্রাইড, এটার নাম শুনবেন সিকিউরিটিতে যারাই কাজ করবেন বা করতেছেন। স্ট্রাইড মডেলটা নিয়ে সবচেয়ে বেশি আসলে কাজ করা হয় থ্রেট মডেলিংয়ে যারা কাজ করে। মাইক্রোসফটের ক্যাটাগরি বেসড থ্রেট আইডেন্টিফিকেশন ফ্রেমওয়ার্ক। আর ড্রেড যারা ইউজ করে আসলে রিস্ক করিং বা রিস্ক অর্গানাইজেশন, যেগুলো রিস্ক নিয়ে যারা কাজ করে, সমস্ত অর্গানাইজেশন এই মডেলটা ফলো করে। আর বাকিগুলো আসলে চাইলে অর্গানাইজেশন যে কোনোটা তার পার্সপেক্টিভে করতে পারে, যে যখন দরকার পড়ে অর্গানাইজেশনাল বা প্রসেস রিলেটেড স্পেসিফিক ওগুলো। স্ট্রাইডার ড্রেডটাই সবচেয়ে বেশি ইউজ হয়। স্ট্রাইডের একটু ডিটেলস আমি বলতেছি। ক্যাটাগরি বেস থ্রেট অ্যানালাইসিস কি কিভাবে করে, কি কি থ্রেট টাইপ নিয়ে কিভাবে কি করে। ডেভেলপড বাই মাইক্রোসফট, স্ট্রাইড প্রোভাইডস এ সিস্টেমেটিক ফ্রেমওয়ার্ক, মানে আসলে ক্যাটাগরাইজটা যে আমরা করব, হ্যাঁ, এই ক্যাটাগরাইজটাকে কি মেথোডোলজিতে ক্যাটাগরাইজ করে আমরা অ্যানালাইসিস করব। এখানে থ্রেট টাইপ এই এর উপর বেসিস করে নাম দেওয়া হয়েছে স্ট্রাইড। স্ট্রাইড মানে এস ফর স্পুফিং, মানে আপনি কি কি ধরনের স্পুফ হইতে পারে ডেটা, আসলে ওই যে যেটা ইন্টারসেপশন, কি কত রকম ভাবে ইন্টারসেপশন হইতে পারে, সেই ব্যাপারটা। টেম্পারিং, টেম্পারিং মানে হচ্ছে কত রকম ভাবে এই যে ইন্টিগ্রিটি ব্রেক হইতে পারে, ব্রিচ হইতে পারে, আনঅথরাইজড ডেটা মডিফিকেশন হইতে পারে।
রেপুডিয়েশন যেটা হচ্ছে যে এই যে হওয়ার পরে বা কোনো কিছু হইলো সেটাকে ডিনাই করাটাকে বলে রেপুডিয়েশন। অ্যাকশনটাকে আসলে যেন আমি অ্যাটাক হওয়ার পরে আমি আসলে ধরতে পারবো কিনা, অডিট ট্রেল গুলা রাখার জন্য আসলে এটা এই প্রশ্ন করে যে অ্যাটাক হয়ে গেল তারপরে ইনভেস্টিগেট করার জন্য তো আপনাকে অডিট করার দরকার করতে পারে। সেই অডিট ট্রেলটা যদি না থাকে, মানে আসলে এই অডিট লগ গুলাকে আপনি যদি সংরক্ষণ করতে না পারেন, হ্যাঁ, তাহলে আপনি অ্যাটাক ধরতে পারবেন না। সেই অডিট লগ নিয়ে কাজ করা হয়। ইনফরমেশন ডিসক্লোজার, আনঅথরাইজড অ্যাক্সেস যেটা বলতেছি, ওই কনফিডেন্সিয়ালিটি ব্যাক। তারপরে ডিনায়াল অফ সার্ভিস, এখানেও ইন্টারাপশন মানে ডিসরাপশন বা অ্যাভেলেবিলিটি। লাস্ট হচ্ছে ইলিভেশন অফ প্রিভিলেজ, যেটা হচ্ছে যে গেইন অ্যাক্সেস নিয়ে সে কতটুকু প্রিভিলেজ পাইতে পারে। ঢোকার পরে আসলে কতটুকু প্রিভিলেজ নিতে পারে, তার মানে যত বেশি প্রিভিলেজ নিলে তত বেশি ক্ষতি করতে পারবে। এইগুলাই আসলে এই যে বলছিলাম যে অ্যাপ্লিকেশন লেভেলের মডেলিং করার জন্যই এই থ্রেট মডেলিং গুলো বেশি জনপ্রিয় বা বেশি ইউজ করা হয়। বেস্ট ফর অ্যাপ্লিকেশন লেভেল থ্রেট মডেলিং, সফটওয়্যার সিকিউরিটি। এই সফটওয়্যার সিকিউরিটিতে এই থ্রেট মডেলিং গুলো যেভাবে ইউজ করা হয় সেটা হচ্ছে যে সফটওয়্যার যখন তৈরি করা হয় প্রত্যেকটা প্রত্যেকটা স্টেপসে আসলে এই মডেলগুলোকে চিন্তা করে যে এখানে কোন জায়গাটায় ব্রেক হওয়ার চান্স আছে, সেইভাবে আসলে সফটওয়্যারকে বিল্ড আপ করা হয়। আপনারা কি বুঝতে পারতেছেন আসলে আমি কোন দিকে যাওয়ার চেষ্টা করতেছি, কোন জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি? খুবই বেসিক দিচ্ছি কিন্তু, হ্যাঁ, এগুলার ডিটেলস আসলে স্কোপ নাই পড়ানোর মতো, কারণ এখানে কভার করার মতো সময় বা কোর্সেরও যে কন্টেন্ট সেটা এতটা ডিটেলস সাপোর্ট করে না। তবু আমি যতটুকু পারি চেষ্টা করতেছি আপনাদেরকে কনসেপচুয়ালি, বারবার বলতেছি যে এখানে হয়তো জেনে আপনি এক্সপার্ট হইতে পারবেন না, নেভার, কোনোদিন ট্রেনিং করে এক্সপার্ট হওয়া যায় না, কিন্তু আপনি কনসেপচুয়ালি যদি ক্লিয়ার হইতে পারেন আমি ডেফিনেট শিওর যে আপনি এটাকে কাজে লাগিয়ে এক্সপার্ট হইতে পারবেন পরে। কিন্তু কনসেপচুয়ালি যদি ক্লিয়ার না থাকেন তাহলে আপনি শুধু মুখস্থ করে এক্সপার্ট হতে পারবেন না। এটা আমি বারবার প্রতি ক্লাসেই বলবো। এই কারণে বলবো যে আপনারা আসলে কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন, আমাকে কোয়েশ্চেন করেন, না বুঝলে জিজ্ঞাসা করবেন, বা কোনো কিছু জানতে চাইলে এই কথার মধ্যে হয়তো অন্য কিছু জানার ইচ্ছা থাকলে কোয়েশ্চেন করবেন আমাকে। মানে ইন্টারেক্টিভ না থাকলে আসলে খুব ডিফিকাল্ট। আর এই অনলাইন ক্লাস আমার জন্য খুব খুব ডিফিকাল্ট, খুব বোরিং মনে হয়। আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আপনাদের সঙ্গে কার সঙ্গে কথা বলতেছি এটাই দেখি না, আমার চোখের সামনে শুধু একটা স্ক্রিন। দিস ইজ ভেরি প্যাথেটিক আসলে আপনারা এভাবে ক্লাস নেন। কিছু বলেন, আমি আসলে কথা বলি আপনাদের সঙ্গে, আমি বুঝতেছি না আমি আসলে কোথায় আছি। আমার কাছে মনে হচ্ছে আমার সামনে একটা ল্যাপটপ, আমি এটা দেখে দেখে পড়তেছি। স্যার এখন পর্যন্ত আপনি যতটুকু আসছেন গুড আন্ডারস্ট্যান্ডিং, আমরা বেসিক কনসেপচুয়াল ভাবে আগাচ্ছি, কারণ অল ওভার যারা আসছে এখানে তারা তো জাস্ট মানে কিছু না কিছু পড়াশোনা করছি, করে সে আরো মানে ডিপ থিংসগুলো জানার জন্য আসছি, এটা ঠিক আছে। আর আপনি যে অ্যাপ্রোচে আসতেছেন এটা ঠিক আছে স্যার, এটা আমাদের জন্য অ্যাপ্রোচ ঠিক আছে। সো আশা করতেছি আরো কন্টিনিউ হলে আরো ডিপ থিংস ঢুকলে আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সের জন্য স্যার আরেকটা জিনিস আমি একটু স্যার যদি মানে আপনি ইয়ে দেন আমি বলবো, সেটা হচ্ছে যে কোর্সের টোটাল নেমটা ছিল ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড ক্রিপ্টোগ্রাফি। আমরা কি এইটা কি স্যার দুইটা পার্টে স্যার ডিভাইডেশন করা, যে ক্রিপ্টোগ্রাফিটা আমরা পরে যাব আর ইনফরমেশন সিকিউরিটি যে মডেলিং? আমি কোর্স কন্টেন্টটা আমি শেয়ার করে দেব আজকের মধ্যেই, আউটলাইনটা, কোর্স আউটলাইনটা। হ্যাঁ, কোর্স আউটলাইনটা এটা আউটলাইনটা হইলে আমরা প্রিভিয়াসলি আর কি অ্যাডাপ্ট করতে পারবো স্যার। গত বছর আমি সেম গত বছরেরটাই থাকবে, কিছু চেঞ্জ হবে, লেকচারের লেআউটে কিছু চেঞ্জ আসবে, কারণ হচ্ছে আউটলাইন তো আপনারা মনে হয় পেয়েছেন, রাইট? কারণ প্রত্যেকটা কোর্সেরই আউটলাইন
সার্কুলারের মধ্যেই থাকার কথা। তাই স্যার, ওটা একটা সামারি আসছে স্যার। হ্যাঁ, সামারি। ওই সামারিটাকেই কোর্স কারিকুলাম হিসেবে ডিটেইল আউটলাইনিং করা আছে আমার কাছে, আমি শেয়ার করে দিব। আপনাদের জন্য একটু চেঞ্জ করার কারণে একটু দেরি হয়ে গেল আমার, কারণ হচ্ছে চেঞ্জ করতে হচ্ছে গত সেমিস্টারের ক্লাস লেকচার একটু বেশি ছিল, আপনাদের দেখলাম 2টা লেকচার কমে গেছে, তো এটাকে একটু মার্চ করে নতুন করে করতে হচ্ছে। লেকচার কন্টেন্ট আমি সেম রাখবো, বাট হয়তো মার্চ করে দিব, কারণ যেহেতু 2টা লেকচার কম আছে আপনাদের এই যে 26শে মার্চের ঈদুল আজহার বন্ধের কারণে একটু লেকচারের কমে গেছে, মানে একটা শিডিউল প্যাকেট হয়ে যাবে স্যার। শিডিউল প্যাকেট হয়ে গেছে। হ্যাঁ, 2টা লেকচার কমে গেছে, আগে ছিল মানে 2টা উইক কমে গেছে আর কি। হ্যাঁ, কারণ এখানে তো উইক হিসেবে দেখা হয়, 2টা উইক মানে লেকচার, আমার জন্য 2টা লেকচার, আপনাদের জন্য 2টা লেকচার কমে গেছে। তো এটাকে আমি মার্চ করে কন্টেন্ট সেম রেখে চেষ্টা করতেছি, মানে রেডি করে ফেলছি। আজকে ইনশাল্লাহ বা কালকে ইনশাল্লাহ শেয়ার করবো। আজকে হয়তো লেকচার দেওয়ার পর একটু বিশ্রাম নিতে পারবো না, কালকে ইনশাল্লাহ আমি শেয়ার করে রাখবো ক্লাসরুমে। হ্যাঁ, কোর্স আউটলাইনটা বুঝবেন। এখানে ইনফরমেশন সিকিউরিটির অর্ধেক আর ক্রিপ্টোগ্রাফির অর্ধেক, এইভাবেই লেকচারটা ডিভাইড করা হয়েছে। এই যে নেক্সট লেকচারই আসলে ক্রিপ্টোগ্রাফি গুলো জর্জিস আহমেদ, ওই যে সিএসসি যে লেকচারার ফ্যাক্টর হিসেবে আছে, উনি নিবে। আর ইনফরমেশন সিকিউরিটি যেগুলো, এগুলো আমি নেব। তারপরে ল্যাব আছে, আপনাদের ল্যাবগুলো ওই আউটলাইন থেকে বুঝতে পারবেন কি ধরনের ল্যাব আছে, ল্যাবের আউটলাইনগুলো পেয়ে যাবেন। এই তো কথা বললে আসলে বোঝা যায় যে আমি আসলে কিছু একটা করতেছি। ঠিক আছে স্যার, এটা আসলে অনলাইন ক্লাস তো, আর যেহেতু আরো যদি এটা মানে দেখা যাচ্ছে 5-6টা ক্লাস হওয়ার পরে সবার একটা জড়তাটা করে আসতো, মানে আমি তো প্রথম দিনই বলছি যে আমার যদিও ভাই ডাকলে বেশি ভালো হতো, তার যেহেতু না না, ইটস ওকে, এটা না লার্নিং স্যার, এখানে না বাবা এটা চায় না, আমি শুনছি চায় না, সেক্ষেত্রে ডাক্তার মানে আমি মনে করি যে আপনারা আমার সঙ্গে বড় বড় ভাই যেভাবে থাকে বা সবাই তো প্রফেশনাল এখানে, হ্যাঁ, এই সেই ইন্টারাকশনটা তাহলে বেশি শিখতে পারবেন, বেশি জানতে আরো ক্লোজলি স্যার এটা হয়ে যাবে স্যার, জাস্ট 1-2 ক্লাস হয়ে গেছে। বা ইন্ডাস্ট্রিতে আপনারা কি ফেস করতেছেন, বা কেউ হয়তো কাজ করতেছেন, ফেস করতেছেন কিন্তু প্রবলেম, রিয়েল টাইম এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে হবে স্যার, রিয়েল টাইম এক্সপেরিয়েন্স শেয়ার করলে শেয়ার করেন, খুব দ্রুত বুঝে যাবেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন হচ্ছে রিয়েল টাইম এক্সপেরিয়েন্স শেয়ার করুন। তাহলে অন্যদেরও যারা হয়তো রিয়েল টাইম মানে কাজ করতেছেন, আবার যারা এখানে ট্রেনিংটা করতেছে, তাদের জন্য সহজে বোঝা। কারণ ওই যে আমি যতই এটা আমি উদাহরণ দিই, যেটা হচ্ছে যে ফায়ার ফায়ার, আমি যত ভাবি যে এটা আগুন, এটা আগুন লাল বা হলুদ হলুদ, একটু লালচে হলুদ, যত রকম ভাবে বলি যে এরকম একে দেখাই, মানে আপনি চিনতে পারবেন না যতক্ষণ আমি যদি একটা আগুন জেলে দেখাই, দিয়ে ধরলাম এই যে দিস ইজ ফায়ার, এটা যতক্ষণে বুঝতে পারবেন, মানে যত সহজভাবে, যত বর্ণনা দিয়ে তত সহজভাবে বোঝানো যায় না। বাস্তবতার সাথে একটু কনসিস্টেন্সি থাকতে হবে। রাইট, রিয়েল লাইফ অ্যানালজিগুলা বেশি আনার চেষ্টা করবো, কারণ জিজ্ঞাসা করবো। ঠিক আছে, নাও উই আর মুভিং টু, আপনাদের মনে 3:45 পর্যন্ত, রাইট? এটা একটা সমস্যা, ক্লাস টাইম তো অনেক কমাই দিচ্ছে, একটু দ্রুত যাচ্ছি আমি 15 মিনিটে। এখানে হচ্ছে সার্ভিসেস এর মেকানিজম, আসলে একদম মানে প্র্যাকটিক্যালি আমরা আসলে কি সার্ভিস দেই আর কি মেকানিজম বা টুলস টেকনোলজিস ইউজ করি টু প্রটেক্ট দোজ সার্ভিসেস, একদম রিয়েল লাইফ। ঠিক আছে, এখানে সার্ভিস কি কি সার্ভিস আমরা দেই সিকিউরিটির ক্ষেত্রে, যে এই পিলারের উপরে বেস করে সিকিউরিটির সার্ভিসেস গুলো। হ্যাঁ, সিকিউরিটি সার্ভিসেস আর দ্য গ্যারান্টি সিস্টেমস মেক টু প্রটেক্ট ইনফরমেশন ইজ সার্ভিস অ্যাড্রেস এ ক্রিটিক্যাল ভালনারেবিলিটি। এখানে কি অথেন্টিকেশন, এই সার্ভিসের মাধ্যমে আমরা সিকিউরিটিটাকে, মানে এই সিকিউরিটির এই একটা বড় একটা সার্ভিস, সবচেয়ে শুধু বড় বলবো না, এটা আসলে একদম ফার্স্ট পিলার অফ দি সিকিউরিটি সার্ভিসেস, যেটা দিয়ে ইয়ে করা হয়,
আপনার কোনো অথরাইজেশন বা অ্যাক্সেস নিশ্চিত করা হয়, ভেরিফাই করা, যে ইউজারকে ভেরিফাই করা হয় অথেন্টিকেশন, এটার সঙ্গেই সাথে সাথে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। এই অ্যাক্সেস কন্ট্রোল অথেন্টিকেশন দিয়েও করা হয়, অ্যাক্সেস কন্ট্রোল আর একটু লার্জলি করা হয়, সেটা হচ্ছে যে অথেন্টিকেশনের পাশাপাশি আরো মেকানিজম আছে যেগুলা দিয়ে এনফোর্স করবে যে হু ক্যান পারফর্ম হোয়াট, বা কে কি করতে পারবে, কে কি অ্যাক্সেস পাবে, এই সমস্ত জিনিসগুলো থাকে অ্যাক্সেস কন্ট্রোল। অথেন্টিকেশনে শুধুমাত্র ভেরিফাই দ্য ইউজার অথবা ডিভাইস, কিন্তু অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে আরো এডেড যেগুলা অথরাইজেশন এবং প্রিভিলেজ অ্যাক্সেস ম্যানেজমেন্ট সিস্টেম কি এখানে? হ্যাঁ, রাইট। প্রিভিলেজ বলতে এই যে অথরাইজেশন, কে কি করতে পারবে, কতটুকু করতে পারবে, এটাকেই প্রিভিলেজ বলে। তো এই যে ব্যাপারটা, অ্যাকাউন্টিং, হ্যাঁ, অ্যাকাউন্টিং সহ অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাকাউন্টিং, এভরিথিং সহ যে ব্যাপারটা সেটা হচ্ছে এই অ্যাক্সেস কন্ট্রোল। আর অথেন্টিকেশনে শুধুমাত্র ভেরিফিকেশন। আর একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। অলওয়েজ আমরা যা কিছু করব মেনটেন করতে হবে কিন্তু এই সিকিউরিটি বেসিক প্রিন্সিপাল, যে সেনসিটিভ ইনফরমেশন আনঅথরাইজড লোকজন যেন না দেখতে পারে। আপনি যে এই যে 6টা পিলারের মধ্যে সহজ দেখেন মনে রাখার জন্য যদি বলতেছি যে 3টাই কিন্তু সিকিউরিটি বেসিক প্রিন্সিপাল থেকে আসছে। এই অথেন্টিকেশন, অ্যাক্সেস কন্ট্রোল, কনফিডেন্সিয়ালিটি দেখতেছেন এখানে, এই পেজে গিয়ে দেখতেছেন ইন্টিগ্রিটি আর অ্যাভেলেবিলিটি আছে, ঠিক আছে? আর বাকি 3টা অন্য ক্যাটাগরিতে পড়ছে। বাট all are these pillars to actually maintain the security basic principles. ইন্টিগ্রিটি আমরা আগেই বললাম যে ইন্টিগ্রিটি তো কি, অল্টারনেশনকে প্রটেক্ট করা। নন রেপুডিয়েশন, এই রেপুডিয়েশনটা বলতেছিলাম যেটা, এটারই ইয়ে হচ্ছে নন রেপুডিয়েশন, যে আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যে এটা ডেটা যে মানে ব্যবহার করে সে কোনো ডিনাই না করতে পারে যে কি করছে পারফর্ম, যে ইনিশিয়েটর ক্যান নট লেটার ডিনাই হ্যাভিং পারফর্ম দ্য অ্যাকশন। ডিজিটাল সিগনেচারের মাধ্যমে এটা স্যার ডিজিটাল সিগনেচারটা কি নন রেপুটেশনাল এক্সপ্রেস এক্সাম্পল? এটা ডিজিটাল ডিজিটাল সিগনেচার যে মেজার্স ফর দ্যাট, মানে কিভাবে করা হয় সেটা হচ্ছে এনফোর্স বাই ডিজিটাল সিগনেচার। অ্যাভেলেবিলিটি অবশ্যই আগে বলে ফেলছি যে আপনার সিস্টেম অ্যাভেলেবল করতে হবে অথরাইজ পারসন। এখানে আমরা কি কি হ্যালো, জি, আম, আমি হচ্ছে স্যার ভয়েস শুনতে পাচ্ছি না। স্যারের কথা শুনতে পাচ্ছি। স্যারের বাসায় আসলে ইলেকট্রিসিটি চলে গেছে, সো মানে দ্যাটস ওয়াই স্যার ডিসকানেক্টেড হয়ে গেছেন। উনি সুন আবার কানেক্টেড হচ্ছেন।
হ্যালো, স্যার Hi. শুনতে পাচ্ছি। শুনছি স্যার। ইন্টারাকশন তো আমি আসলে প্রথম গেলে ওয়েদার আমি চিন্তা করে রাখতে ছিল না, মডেলটা রেডি ছিল না। ঠিক আছে, আমি এখন মডেল দিয়ে কানেক্টেড। দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার দেখা দেখছি। যাচ্ছে স্যার। ওকে, তো যেটা বলতেছিলাম, এই অর্গানাইজেশন ইনভেস্ট করে আসলে সিকিউরিটিতে। এই যে 6 সার্ভিস, এই 6 সার্ভিসের মাধ্যমে মানে এদেরকে প্রোটেক্ট করার জন্যই, এই গোলাপকে প্রোটেক্ট করার জন্যই, এইভাবে প্রোটেক্ট করার জন্য, যেভাবে চিন্তা করেন এই জিনিসগুলা প্রোটেক্ট করার জন্য আমরা আসলে কি ধরনের মেকানিজমস বা টুল বক্স টুল ইউজ করি, কি ধরনের মেকানিজম সিকিউরিটিতে ইউজ করা হয় সেটার একটা বেসিক ধারণা। যে এখন আমি যেটা বলতেছিলাম যে এই সার্ভিসেস, যদি এই সার্ভিসগুলো আমরা প্রমিস হয় যে এই সার্ভিসগুলোকে এনশিওর করতে হবে, যে অথেন্টিসিটি, অথেন্টিকেশন, অ্যাক্সেস কন্ট্রোল, কনফিডেন্সিয়ালিটি, এই যে ইন্টিগ্রিটি, ভ্যালিডেশন, এভেইলেবিলিটি, এইগুলোকে আপনি যদি এনশিওর করতে চান, সেই এনশিওর করার জন্য আপনাকে কিছু মেকানিজম বা টুল ইউজ করতে হবে, বা সেটা কনফিগারেশন হতে পারে, টেকনিক্স হতে পারে, হ্যাঁ, টেকনোলজিস ইউজ করতে পারে, যেগুলোর মাধ্যমে আপনি কি এই প্রমিসটাকে রক্ষা করবেন বা সিকিউরিটিটাকে কন্ট্রোল করবেন, যেটাকে আমরা বলি। এইটা হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি। যারা ডিফেন্সিভ সিকিউরিটিতে কাজ করেন বা করবেন, তাদের এই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে। এখানে বেসিক যেটা হচ্ছে যে ফার্স্ট দ্য এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট, এই মেথডোলজি, এই এনভায়রনমেন্টে আইডেন্টিটি, এন্ডপয়েন্ট, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন, ক্লাউড, এই যে বিভিন্ন ডোমেনে, এই ডোমেনগুলোকে আপনি ডোমেন লেভেলে প্রোটেক্ট করবেন, হ্যাঁ, বিভিন্ন এই মেকানিজমের মাধ্যমে। এই মেকানিজমগুলো যদি আপনার না থাকে, তাহলে আসলে শুধুমাত্র চিন্তার মধ্যেই থাকবে, যেটা বলা হয়েছে যে সিকিউরিটি, যে এই প্রোটেকশন চিন্তার মধ্যেই থাকবে যদি এই টুলগুলো সঠিকভাবে না কাজ করে এই লেভেলগুলোতে। একটা একটা করে বলতেছি আমি একটু সংক্ষেপে, কিন্তু দ্রুত যাচ্ছি। সেটা হচ্ছে যে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, যেটা বললাম অথেন্টিকেশনের জন্য লাগবে, প্লাস অ্যাক্সেস কন্ট্রোলের জন্য লাগবে। এই ডোমেনের আন্ডারে আসলে কি কি করা হয়, অথেন্টিকেশন এন্ড এসএসও, এই আপনারা জাস্ট দেখে নিন। এগুলো হচ্ছে যে বিভিন্ন রকমের টুল আমরা ইউজ করি, যারা অলরেডি কাজ করতেছেন তারা দেখবেন যে হয়তো তাদের এখানে কোনো না কোনো ভাবে কমন পড়ে যাবে। কমন এসএসওর জন্য যেটা কমন একদম সমস্ত অর্গানাইজেশনে, ছোট বড় বা বিশেষ করে মাঝারি বা বড় অর্গানাইজেশনগুলোতে অবশ্যই একটা অ্যাক্টিভ ডিরেক্টরি অর্গানাইজেশন থাকে, অ্যাক্টিভ ডিরেক্টরি থাকে, যেটার মাধ্যমে আসলে অথেন্টিকেশন গুলো করা হয়, অ্যাক্সেসটা। এই কিছু কিছু অর্গানাইজেশনে প্রিভিলেজ অ্যাক্সেসের জন্য আলাদা টুল ব্যবহার করা হয়। আর এমএফএ এখন কমন, সিঙ্গেল ফ্যাক্টর অথেন্টিকেশনে কাজ হয় না। আমরা যেরকম সমস্ত কিছু অ্যাক্সেস করতে একটা টোকেন পাই বা টোকেন বেস অ্যাটলিস্ট 2FA থাকবেই, হ্যাঁ, এটাকে বলে ডাবল ফ্যাক্টর। আইডেন্টিটি গভর্নেন্সের জন্য বিভিন্ন টুল আছে, সেটা বিভিন্ন অর্গানাইজেশনে ইউজ করা হয়। ডোমেন 2, এন্ডপয়েন্ট এন্ড নেটওয়ার্ক সিকিউরিটি, এইটা আরেকটা বড় জায়গা যেখানে কাজ করতে হয়। এখানে হচ্ছে এন্ড পয়েন্ট আর নেটওয়ার্ক। এন্ড পয়েন্ট বলতে আমরা কি বুঝি? এন্ড পয়েন্ট আসলে হচ্ছে আপনার সিস্টেমের মধ্যে যেটা সর্বশেষের পয়েন্ট, বা অন্যভাবে চিন্তা করলে সবচেয়ে আগে যেটা পড়ে। এন্ড দুই পাশেই এন্ড হইতে পারে, রাইট? সিস্টেমের শুরুতেও এন্ড, শেষেও এন্ড হয়, রাইট? আপনি যেই দিক দিয়ে চিন্তা করেন, আপনি যদি শুরু থেকে চিন্তা করেন যে আমার ল্যাপটপটা দিয়েই শুরু আমার অর্গানাইজেশনে যে ঢুকা, তারপরে ঢুকে অন্যান্য কাজ করা, তখন এই ল্যাপটপটা হচ্ছে এন্ড পয়েন্ট। হ্যাঁ, আবার অর্গানাইজেশনের জন্য আপনার সার্ভারটা আপনার জন্য সার্ভিসের ক্ষেত্রে কিন্তু শেষ দিকের এন্ড পয়েন্ট। হ্যাঁ, যে এটা আপনি শুরু করলেন ল্যাপটপ দিয়ে,
শেষ করেন যে সার্ভারে, মাঝখানে অনেক কিছু থাকে, নেটওয়ার্কে সেই থাকে, কিন্তু এই দুইটাই আসলে এন্ড। এই জন্য এন্ড পয়েন্ট সিকিউরিটিতে আসলে কভার করবে হচ্ছে ল্যাপটপ এবং সার্ভার লেভেলের যে সিকিউরিটিটা, সেটা আমরা বিভিন্ন রকম ভাবে করি। এখন ইডিআর একদম সবচেয়ে কমন মেথড, মানে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে দরকারি, সেটা হচ্ছে যে এন্ড পয়েন্ট ডিটেকশন এন্ড রেসপন্স, ইডিআর টেকনোলজি। আগের ট্রেডিশনাল যে ছিল অ্যান্টিভাইরাস, সেটা আর কাজ করে না এখন, মানে দরকার পড়ে না, মানে কোনো অর্গানাইজেশনে ভ্যালু ক্রিয়েট করবে না। এই ট্রেডিশনাল অ্যান্টিভাইরাস এবং ইডিআর এর যে বেসিক তফাৎটা, সেটা আপনাদের আসলে একটু জানা দরকার, এই জন্য বলে রাখতেছি জাস্ট জানার জন্য। সেটা হচ্ছে যে মনে রাখবেন যে বেসিক যে অ্যান্টিভাইরাস, সেটা কাজ করতে আসলে সিগনেচারের উপরে, যে ডেট ফাইল এই সেই নিয়ে যারা কাজ করতো তারা বুঝবে যে একটা ম্যালিসিয়াস এর একটা কন্টেন্টের টাইপ থাকে, ওই টাইপের উপরে বেস করে অ্যান্টিভাইরাস গুলা ম্যালওয়্যার ডিটেক্ট করতো। কিন্তু ইডিআর ওইটা থেকে বের হয়ে গেছে, ট্রেডিশনাল যে সিগনেচার বেস ডিটেকশন, সেখান থেকে বের হয়ে আসলে আরো অ্যাডভান্স লেভেলের ডিটেকশন চলে গেছে। সেটা হচ্ছে যে কি প্যাটার্ন, বিহেভিয়ার, হ্যাঁ, আরো হ্যাশ, এই সমস্ত কিছু মিলে আসলে মনিটর করে যে এটা আসলে ম্যালিসিয়াস বা ম্যালিসিয়াস না, এই ডিসাইড স্যার একটু ইন্টারাপ্ট করলাম স্যার, আমাদের এখন আরেকটা ক্লাস শুরু হবে স্যার 3:45। জি, সময় হয়ে গেছে, রাইট। আমি কন্টিনিউ করতে পারলাম না, লেকচারটা একটু বড় না, আমি বেশি কথা বলছি, অনেক কিছু ছিল, আরো অনেক কিছুই আছে। আমি লেকচার শেয়ার করে দিছি অলরেডি, একটু দেখে নিয়েন। আর পারলে আমি আরেকদিন নেক্সট ক্লাসে শুরুতে হয়তো একটু শুরু করে দিব। হ্যাঁ, একটু ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস রয়ে গেছে। তো আপাতত আজকে এখানেই শেষ হলো, রাইট? ডোমেন 2 তে স্যার অ্যাটেন্ডেন্সটা তো বাকি ছিল। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা আসলে আমি আমার কাছে একটা শীট না থাকাতে শুধু এখানে 35 জন দেখা যাচ্ছে, তার মানে 2 জন নাই, এটা কি বলতে স্যার স্যার আমাদের স্ক্রিনের একটা স্ক্রিনশট নিলে মনে হয় ভালো হয়, যতজন আছে তাহলে আপনি না, এই নাম দিয়ে তো আমি আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারবো না, কারণ এখানে তো অনেকেই নিকনেম ব্যবহার করতে, অনেকেই তার এটা আমি চিন্তা করছিলাম, বাট এটা ওর হবে না, কারণ হচ্ছে কৌশিক, আপনি কি একটু কালেক্ট করতে পারবেন কোনোভাবে? স্যার মানে সবার নামগুলা আপনি আজকে যারা যারা আছে আর কি তাদের একটা নিয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি সবার স্ক্রিনশট নিয়ে রাখছি। স্যার একটা জিনিস হচ্ছে যে স্যার, যেটা দেখলাম আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে অফিসিয়াল, এটাতে তো হচ্ছে যে 35 জন স্টুডেন্ট আছে, কিন্তু আমাদের লাইক ফর্মালি যেটা আমাদের